আসসালামু আলাইকুম। আমার নাম আলামিন। আমি এই ট্রেনিং এর সুপারভাইজার হিসাবে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো এই ট্রেনিংটি সম্পূর্ণ আয়োজন করতেছে ইউটিউবে আইটি সলিউশন। তো শুরু করার আগে আপনাদের একটা মেল দেওয়া হয়েছিল যে আপনারা যদি সম্ভব হয় কম্পিউটারের সামনে যদি থাকে এই কোর্সটা করতে পারেন বা আজকের ক্লাসটা করতে পারেন সবচেয়ে ভালো হয়। কারণ এতে হয় কি, নর্মাল ক্লাস আর ট্রেনিংয়ের মধ্যে একটা ডিফারেন্স আছে। নর্মাল অনলাইন ক্লাস আমরা করি, ঠিক আছে, সেটা করি, সমস্যা নাই। কিন্তু এখানে হবে কি, আপনাদের সুপারভাইজার সাথে সাথে যেই কোডগুলো করবে বা যেই স্ক্রিপ্টগুলো লিখবে সেগুলো যদি আপনারা সাথে সাথে লিখতে পারেন এটা সবচেয়ে বেটার হয়। কারণ হচ্ছে এখানে কোনো বই নাই, কোনো পুঁথিগত নলেজ আমরা শিখবো না। সমস্যাটা হবে আমাদের বাস্তব জীবনে যে আমাদের যে ক্লায়েন্টগুলো থাকবে তাদেরকে এরকম কাজ থাকবে, সেই কাজ অনুযায়ী আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে আর কি। সো যদি সম্ভব হয় আপনারা কম্পিউটারের সামনে থেকে আজকের ক্লাসটা যদি দেখতে পারেন সবচেয়ে ভালো হয়। তো বলছিলাম যে এই কোর্সের সুপারভাইজার হিসেবে আছি আমি আলামিন। আমি ইউটিউবের আইটি সলিউশনের এইচআর হিসেবে আছি। এছাড়াও আমাদের বাকি দুইজন সিইও শোভন এবং শাকিল, তারাও আমাদের মাঝে আছেন। তো আজকে আমরা যে টপিকগুলো কভার করব সেটা হচ্ছে এই ট্রেনিংটা কি নিয়ে হবে সেটা নিয়ে একটা পরিষ্কার ধারণা আপনাদের মাঝে তুলে দেওয়া হবে। তারপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করার আগে আগে জানতে হবে যে ওয়েবসাইটটা কিভাবে রেন্ডার হয়, কিভাবে আমাদের ব্রাউজারে আসে বা না আসে, সেই সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদের থাকতে হবে। সেটা আমরা আলোচনা করব এর পরপরই। 3 নম্বর টপিক যেটা হচ্ছে বেসিক আমাদের কিছু ব্রাউজারের টুল আছে, যে ব্রাউজার আমাদের ডেভেলপারদের জন্য কিছু টুল আমাদের বানায় রাখছে, সেই বেসিক ব্রাউজার টুলগুলো কি ইউজ করতে হয় সেটা আমরা জানবো। তারপর আমাদের শুরুতে বলেছি যে আমাদের এই কোর্সের কোনো বই নাই, পুঁথিগত কোনো বিদ্যা নাই। আমরা তাহলে কি রেফারেন্স হিসেবে ইউজ করব? আমাদের রেফারেন্স হিসেবে সম্পূর্ণটা থাকবে হচ্ছে W3 স্কুল। হয়তো অনেকে এটা নাম শুনেছেন বা শুনেন নাই। যেটা বলা হয় যে বেসিক লার্নারদের বেস্ট টিচার W3 স্কুল। এরপর হচ্ছে মোটামুটি এখানেই শেষ হওয়ার পর আপনাদের কিছু টাস্ক দেওয়া থাকবে। আপনারা জানেন যে আপনাদের এই কোর্সটা হবে সপ্তাহে 2 দিন, আজ বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার। এই 2 দিনের মধ্যে আপনাদের কিছু টাস্ক দেওয়া হবে, আপনারা সেই টাস্কগুলো কমপ্লিট করবেন। এবং হচ্ছে যথারীতি আমাদের প্রতিদিনই, যদি আমরা বলেছি যে আমরা কেবল এই কোর্সে HTML CSS শিখবো, কিন্তু ডেভেলপার এক্সপিরিয়েন্স হিসেবে আমাদের আরো কিছু এক্সটার্নাল নলেজ লাগবে, যেগুলো হচ্ছে এই কোর্সের বাইরে, যেটা হয়তো আমরা আমাদের অ্যাডভার্টাইজিং এ বলিও নাই। সেটা হচ্ছে প্রতিদিন আমরা সবার শেষে অল্প অল্প করে কিছু বোনাস ডেভেলপার এক্সপিরিয়েন্স হিসেবে আলোচনা করব। সেটা প্রতিদিন আমাদের সবগুলো টপিক শেষে আমরা এই জিনিসটা আলোচনা করব। তো ফার্স্ট যে টপিক হচ্ছে, এই সম্পূর্ণ ট্রেনিং জুড়ে আমরা কি করতে থাকবো, হয়তো কয়েক সপ্তাহ ভেবে আমাদের এই ট্রেনিংটা হবে, আমরা কি শিখবো সেটাই হচ্ছে। তো ট্রেনিং এর মোস্ট অফ পার্টটা শিখবো হচ্ছে ওয়েব ডিজাইনিং নিয়ে। অর্থাৎ যেটা যদি আমরা সবাই সচরাচর জানি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কিভাবে আমরা একটা ওয়েবসাইটকে মার্কআপ হিসেবে বা প্রোটোটাইপ হিসেবে বানিয়ে তুলতে পারি, সেটাই হচ্ছে। অর্থাৎ এখানে আমরা কোনো ব্যাক এন্ডের কোনো কাজ করব না, যেটা হয়তো সামনে হয়তো আমরা এই নিয়ে আমাদের ব্যাক এন্ডের কোর্স আসতে পারে না, আসবে ইনশাল্লাহ। তো সেখানে আমরা ব্যাক এন্ডের সম্পূর্ণ আলোচনা করব, বাট এই কোর্সে আমরা সম্পূর্ণ আলোচনা করব যে কিভাবে ওয়েব ডিজাইনিংটা আমরা শিখতে পারি। এবং এটা হচ্ছে কাদের জন্য যদি বলি, এটা হচ্ছে সম্পূর্ণ যারা জীবনে HTML CSS শুধু নামই শুনেছেন বা শুনেন নাই, বা কোনোদিন কিছু ট্যাগের ইউজও জানেন না, নামও জানেন না, তাদের জন্য মেনলি। এটা যখন আপনারা ফর্ম পূরণ করেছিলেন সেখানে বলাই ছিল যে যারা মোটামুটি HTML CSS জানেন তাদের জন্য এই কোর্সটি না। তো অনেকে এখানে কনফিউশন থাকে যে আমি কতটুকু জানি বা জানি না, সেটা আমি আসলে জানি না। তো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। এই হচ্ছে আমাদের ফেসবুকের যে ওয়েবসাইটটা আছে সেটা। তো এখন যদি বলি যে আপনি HTML CSS, শুধু HTML CSS করে এই পুরোটা ডিজাইন, এই যে আপনারা এখানে যেটুকু দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার পুরোটা ডিজাইন তৈরি করতে পারেন, তাহলে বলবো হ্যাঁ আপনি HTML CSS খুব ভালো মতোই জানেন। এখন এই প্রশ্নে আমি একটা প্রশ্ন করলাম আপনাদের, যে এই ডিজাইনটাকে আপনারা যদি HTML CSS এ করে দিতে পারবেন, 1 সপ্তাহ হোক বা 1 মাস হোক, টাইম ডাজন্ট ম্যাটার। যদি বলে আপনাদের মন বলে হ্যাঁ আমি তো এটা পারবো, তাহলে বলবো যে হ্যাঁ এই কোর্সটা আপনাদের জন্য না।
আর ভাইস ভার্সা যদি মনে করেন না এটা তো আমি পারবো না, ও পারলেই হবে না, এটা পারতে হবে প্রফেশনাল ওয়েতে। অর্থাৎ এখান থেকে কিছু কোড মেরে এখান থেকে কপি করে আমরা যদি সেটা করে দিই সেটা না, যেটা বলুন যদি আপনারা প্রফেশনাল ওয়েতে এটা বানাইতে পারেন তাহলে বলবো না হ্যাঁ এই কোর্সটা আপনার জন্য না। আর যারা পারবে না তাদের জন্যই মনে হচ্ছে আমাদের এই কোর্সটা, যেখানে আমরা HTML CSS শিখবো, যেখানে HTML শিখার পেছনে আমরা সবচেয়ে কম টাইম দেবো। সবচেয়ে সত্য কথা যেটা হচ্ছে আমরা মেইনলি টাইম দেবো প্রজেক্ট বেস। আমাদের ক্লাসরুমে যারা অ্যাড হয়েছেন সেখানে একটা পোস্টও দেওয়া হয়েছিল যে আমার টার্গেট, যেখানে আমাদের কিন্তু কয়েকটা প্রজেক্ট বেস আমরা টপিকের নাম লিখে দিয়েছিলাম, যে এডুকেশন, ওয়েডিং ওয়েবসাইট, মাইক্রো ফান্ডিং সিস্টেম, এগ্রিকালচার, এই প্রজেক্ট বেস। এছাড়া আরও আমরা প্রজেক্ট বেসগুলো কাজ করবো, অর্থাৎ আমরা শেখার পেছনে কম টাইম দিব, অর্থাৎ HTML CSS বেসিকগুলো শিখে আমরা প্রজেক্টে সবাই মিলে আমাদের এই প্রজেক্টগুলো করার চেষ্টা করব, এবং অবশ্যই এই প্রজেক্টে সুপারভাইজার হিসাবে আমি থাকব। তো এই ওভারঅল হচ্ছে আমাদের এই পুরো ট্রেনিং সেকশন জুড়ে যা যা করা হবে সে একটা ওভারঅল ধারণা। আশা করি সবাই বুঝতে পারছেন। এই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমি কি অনলাইনে আছি? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। তো আমরা মোটামুটি আমরা বিসমিল্লাহ বলে আমাদের কোর্সের মেইন টপিকগুলো আলোচনা শুরু করে দেই। ফার্স্ট অফ অল ওয়েব ডিজাইন করেন আর ডেভেলপ করেন, যাই করেন, ওয়েবসাইটটা কিভাবে রেন্ডার হয় সেটা আমাদের জানতে হবে। তো এখানে ওভারঅল একটা ছবি দেওয়া আছে, আপনি সচরাচর যা করেন তারই একটা ওভারভিউ দেওয়া আছে। আপনি কি করেন, কোনো ওয়েবসাইটে ভিজিট করার আগে ব্রাউজারে আপনার সেটার ইউআরএলটা লেখেন। তো সেই ইউআরএল কি করে, HTTP আপনার ব্রাউজারে এখানে দেখেন HTTP বা HTTPS। আমি যদি একটু এখানে একটু দেখি, এই যে দেখেন এই পার্টটুকুই, অর্থাৎ এটা হচ্ছে প্রোটোকল। আপনার এটা কি প্রোটোকল বলতে কি আছে, আমাদের নানা রকম প্রোটোকল আছে। আপনি কি বিষয়টা ইমেলে দেখতে চাচ্ছেন, অথবা ভিডিও স্ট্রিমিং আকারে দেখতে চাচ্ছেন, অথবা এই ওয়েবসাইটে দেখতে চাচ্ছেন, সেই প্রোটোকলটাই ডিফাইন করা হচ্ছে আমাদের এই HTTP বা HTTPS এখানে। তো HTTP HTTPS বেসিক কোনো মেইন ডিফারেন্স যেটা হচ্ছে, HTTPS এখানে হাইপারটেক্সট সিকিউরিটিটা ইউজ করা হয়, অর্থাৎ যেখানে আমার পেমেন্ট মেথডগুলো থাকে, আমরা বিকাশে বিভিন্ন অনলাইন পেমেন্ট করে থাকি, সেখানে আমাদের এই সিকিউরিটি মেথডগুলোতে হিসাবে আমরা HTTPS ইউজ করে থাকি। আর এছাড়া অন্যান্য যেখানে আছে, যেখানে কোনো জাস্ট খালি ইনফরমেশন আছে, আদার কোনো পেমেন্ট মেথড বা সিকিউরিটি কোনো ইস্যু নাই, সেখানে আমরা HTTPটাই ইউজ করলে হয়। তো আমরা এই ইউআরএল যখন হিট করি, তো HTTPS এটা বিষয় না জানলেও হবে, আপনাদের কোনো সমস্যা নাই। আপনারা যারা সেকেন্ড ইয়ারে একটা কোর্স আছে নেটওয়ার্কিং বা থার্ড ইয়ারে, সেটা পড়লে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আপাতত এখানে মাথা ঘামা নেই, কিছু নাই। তারপর একটা ইউআরএল হিট করি, সেটা কি করে একটা রিকোয়েস্ট দেয়। রিকোয়েস্ট এখানে আছে গেট রিকোয়েস্ট আছে। গেট মানে কি আসলে পাওয়া, বাংলা যেটা মিনিং বুঝেন সেটা এখানে বোঝায় গেট। পুট মানে রাখা, অর্থাৎ আপনি যখন ফর্ম একটা সাবমিট করেন সেটা পুট। তারপর আরও আছে আপনার ডিলেট রিকোয়েস্ট আছে, অনেক রিকোয়েস্ট। আপনি আসলে একটা রিকোয়েস্ট দেন, কাকে রিকোয়েস্ট দেন, সার্ভারকে একটা রিকোয়েস্ট দেন। সার্ভার কি আসলে, সার্ভার আসলে আর কিছুই না, আপনার আমার মতো বাসায় যেরকম একটা কম্পিউটার, সেরকম একটা জায়েন্ট একটা কম্পিউটার তারা রেখে দিছে, যেখানে একটা হিউজ অ্যামাউন্টের হার্ড ডিস্ক আছে, অপারেটিং সিস্টেমও সেখানে আছে, এটা হচ্ছে সার্ভার। তো আমাদের কম্পিউটার আর সার্ভারের কম্পিউটার ডিফারেন্স কি? কোনো ডিফারেন্স নাই। মেইন ডিফারেন্স হচ্ছে আমাদের কম্পিউটারটা আমরা ঘুমানোর আগে বন্ধ করে দেই, আর সার্ভার যে কম্পিউটারটা থাকে সেটা কখনোই বন্ধ হয় না, সেটা 24 আওয়ার্স চালুই থাকে। এই হচ্ছে আমাদের বাসার কম্পিউটার আর সার্ভার কম্পিউটার ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই আসলে। তো সার্ভারকে আমরা একটা রিকোয়েস্ট দিই ইউআরএল এর মাধ্যমে। তো সেই সার্ভার রিকোয়েস্ট পাওয়ার পর, হ্যাঁ, সে দেখছে প্রথমে কি তাকে মেথড পাঠিয়েছে, তাকে আমরা HTTP অথবা HTTPS একটা মেথড দিয়ে প্রোটোকলে তাকে একটা রিকোয়েস্ট দিছি। তখন সে বুঝতে পারে হ্যাঁ, সে আমার কাছে একটা ওয়েবসাইট চাইতেছে। তো সে ওয়েবসাইটটা কিভাবে দেবে, টেক্সট আকারে? অবভিয়াসলি না, সে ওয়েবসাইটটা দিবে আসলে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট। HTML টা আর কিছু না, HTML হচ্ছে আপনার টেক্সট ফরম্যাটে কিছু লেখা টেখা থাকবে, সামনে আসতেছে বিস্তারিত।
সিএসএস আর কিছুই না, সিএসএস জাস্ট করে ডিজাইনটা করে দিবে। আর জাভাস্ক্রিপ্ট কি করবে, আপনার এই কন্টেন্টগুলোর মধ্যে প্রাণ দিবে, অর্থাৎ ডাইনামিক করে দিবে। তো এই রেন্ডারটা আসলে দুই ধরনের আছে, একটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং আর একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। একটু কঠিন টপিকগুলো একটু হার্ড হয়ে যাচ্ছে, বাট সামনে যখন আমরা এক্সাম্পল দিব আপনি আসলে ইজিলি বুঝতে পারবেন। সার্ভার সাইড রেন্ডারিং কি, এই যে একটু আগে আমি যে এক্সাম্পলটা দিছিলাম, যে আপনি সার্ভারকে রিকোয়েস্ট করবেন, সার্ভার আপনাকে কি দিবে, সার্ভার আপনাকে এইচটিএমএল সিএসএস আকারে কিছু একটা প্যাকেট বা বান্ডেল দিয়ে দিবে। এটা হচ্ছে সার্ভারকে রেন্ডার করতেছে, সার্ভার কাজ করতেছে, সার্ভার কাজ করতেছে। এই সার্ভার সাইডে যে কাজগুলো হচ্ছে এটাই আসলে সার্ভার সাইড রেন্ডারিং। আরেকটা রেন্ডারিং কি আছে, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। আচ্ছা, তো সার্ভার সাইড রেন্ডারিং মোটামুটি বোঝা গেছে। তো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হচ্ছে আপনার সার্ভারকে জাস্ট খালি ইউআরএল লিখে দিবেন যে হ্যাঁ www.facebook.com বা www.youtube.com। সার্ভার কি করবে, সে কোনো আপনাকে এইচটিএমএল সিএসএস দিবে না, সে আপনাকে কি দিবে, সে আপনাকে পিওর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিবে। কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, মেইনলি এখন যেটা আছে জাভাস্ক্রিপ্ট, যেটা এখন সচরাচর খুব ফেমাস আকারে হচ্ছে জাভাস্ক্রিপ্টের, রিয়েক্ট জেএস আছে, ভিউ জিএস, এগুলো হচ্ছে আপনার ভবিষ্যতে নাম জানতে হবে, এখন না জানলেও কোনো সমস্যা নেই। সে আপনাকে পুরো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আকারে একটা প্যাকেট দিবে। তো সেই প্যাকেটটা কি হবে, আপনার ব্রাউজারে এসে সেগুলো রেন্ডার হবে। আমি একটু যদি এখন এক্সাম্পল হিসেবে যাই, আচ্ছা এই হচ্ছে আমার ফেসবুক যে ওয়েবসাইটটা আছে সেটা। একটা কাজ দেখেন, আমি এখান থেকে আপডেটে গেলাম। আচ্ছা কেউ কি খেয়াল করেছেন আমার যে এই পার্টটুকু যেটা ছিল এটা কি ঘুরেছে নাকি, এটা কিন্তু ঘুরে নাই। আমি আবার যদি পেজে যাই, দেখেন এটা কিন্তু ঘুরে নাই। আমি আরেকটা ওয়েবসাইটে যাই, সেটা হচ্ছে আমাদের ইউএপির একটা ওয়েবসাইট। দেখুন আমি যখন অ্যাবাউটে ক্লিক করতেছি, মিশন ভিশনে ক্লিক করতেছি, দেখুন এই জিনিসটা কিন্তু ঘুরতেছে। আবার যখন আমি হোমে ক্লিক করতেছি, দেখুন এই জিনিসটা কিন্তু ঘুরতেছে। অর্থাৎ আমি যখন হোমে অ্যাবাউটে গিয়ে মিশন ভিশনে ক্লিক করি, আমি এটা সার্ভারকে বলতেছি হ্যাঁ আমাকে মিশন ভিশন, এই যে এই ইউআরএল upbd.edu মিশন ভিশন ডট পিএইচপি, এই সাইটটা আমাকে দেন। সেটা সার্ভার সাইডে রেন্ডারিংটা হইতেছে। আবার যখন হোমে দিতেছি, আবার আমি সার্ভারকে রিকোয়েস্ট করতেছি আমাকে হোম পেজটা দেন, সেটা রেন্ডারিং করতেছে। এটাকে বলা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং। বাট আমরা যখন ফেসবুকে দেখি, ফেসবুকেও সেম কাহিনী, আমি আপডেটে করতেছি কিন্তু দেখেন এগুলো কিন্তু ঘুরতেছে না। তাহলে ডাটাগুলো কই আসতেছে, ডাটাগুলো তখনই আসে যখন আমি এই facebook.com-এ ফার্স্ট একটা ক্লিক করছিলাম, যখন আমার ফার্স্ট রেন্ডারে করছে তখনই সে আমাকে সম্পূর্ণ কিছু আমার যা যা লাগবে সব আমাকে পাঠিয়ে দিয়েছে এবং সেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পাঠিয়ে দিয়েছে। তো এইটাই হচ্ছে আমার ক্লায়েন্ট সাইড রেন্ডার। এই রেন্ডারটা সম্পূর্ণ আমার ডিভাইসে হইতেছে। আবার এই আমাদের ইউএপির ওয়েবসাইটে যে রেন্ডার, এটা কই হইতেছে, এটা হচ্ছে সম্পূর্ণটা রেন্ডার হইতেছে সার্ভারে। এই হচ্ছে মেইন ডিফারেন্স, যে সার্ভার সাইড রেন্ডারিং এবং ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। এখন হচ্ছে আমাদের প্রশ্ন যে ভাইয়া তাহলে আমরা এই কোর্সে কোনটা শিখবো, সার্ভার সাইড রেন্ডারিং শিখবো না ক্লায়েন্ট সাইড রেন্ডারিং শিখবো? তো বেসিক যেটা আছে শুরুতেই আমাদের সার্ভার সাইড রেন্ডারিং, এই নিয়ে আমাদের মাথা ঘামাবো। আপাতত ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এটা নিয়ে আমরা যাবো না, কারণ এটা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং শিখতে হলে আপনাকে পপুলার যে ফ্রেমওয়ার্কগুলো আছে তার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতেই হবে। তো এটা হয়তো আমরা ভবিষ্যতে আমাদের অন্য কোনো ট্রেনিং এ আমরা এটা ইনক্লুড করব, বাট এই কোর্সে মেইনলি যেহেতু ডিজাইন, সো আমরা সার্ভার সাইড রেন্ডারিং নিয়ে কাজগুলো করব। তো এই হচ্ছে ওয়েবসাইট রেন্ডারিং এর বেসিক কিছু ধারণা। তো যদি শর্টকাটে বলি যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এ ওয়েবসাইট কোনো রিলোড হয় না, একবারই সে রিলোড হয় এবং সমস্ত ডাটা আমাকে একবারই পাঠিয়ে দেয়। এজন্য দেখবেন সমস্ত ই কমার্স সাইট, ফেসবুক, ইউটিউব, ইভেলি যেটা বলি বা অ্যামাজন, এগুলো সব কিছু কিন্তু ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। কারণ সেখানে যদি সামান্য পরিমাণ ওয়েটও কাস্টমারকে ওয়েট করতে হয় সেখানে তার লস হবে। আর ক্লায়েন্ট সাইড রেন্ডারিং আর সার্ভার সাইড রেন্ডারিং যেগুলো হচ্ছে তো বারবার সার্ভারকে পাঠালে কোনো সমস্যা নেই। যেমন ইউনিভার্সিটির ওয়েবসাইট বা সরকারি ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, এগুলোই আর কি। এই ছিল টপিক আমাদের ওয়েবসাইট রেন্ডারিং নিয়ে বেসিক কিছু ধারণা। তারপর আমরা যে জিনিসটা জানতে হবে, আমাদের ওয়েব ব্রাউজার টুল সম্পর্কে কিছু জানতে হবে। আপনারা যদি কম্পিউটারে থাকেন সাথে সাথে আমার সাথে করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো টুল সম্পর্কে জানলে আমাদের এই ওয়েবসাইটে যদি দেখি, আমরা যদি মাউসের আমরা যেটা বলতেছিলাম, আমরা যদি মাউসের রাইট ক্লিক করি,
আমার সাথে সাথে করলে সবচেয়ে ভালো হয়। দেখবেন যারা জানেন তাদের জন্য আর কি করার দরকার নেই, আর যারা জানেন না তাদের জন্যই। এখানে ইন্সপেক্ট এলিমেন্ট নামে একটা ট্যাব আছে, এটা যদি আপনি ক্লিক করেন তো এই যে দেখেন আপনার এই যে ওয়েবসাইটটা কি কি HTML কি কি দিয়ে তৈরি হচ্ছে সমস্ত কিছু এখানে সে শো করবে। এখানে যদি এটা সিলেক্ট করেন, এটা হচ্ছে মোবাইল ভিউ, আপনি যদি এই অ্যারোটা সিলেক্ট করেন তো আপনি জানতে চান যে এই এই জিনিসটা কি দিয়ে দেবে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, সে এখানে জানায় দেবে হ্যাঁ এটা একটা ইমেজ, বা যেগুলো আপনি এখন অনেক কিছু বুঝবেন না, বাট এন্ড অফ দ্য কোর্স আপনারা ইনশাল্লাহ সবাই বুঝে যাবেন। তো ইন্সপেক্ট এলিমেন্ট যদি আমি বলি যে আপনারা এই জিনিসটা ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তখন জাস্ট আপাতত এটাই মনে রাখেন, মাউসের রাইট ক্লিক করে এই ইন্সপেক্ট এই মেনুতে ক্লিক করলে আপনার ব্রাউজারে এখানে একটা শো করবে যে এই ওয়েবসাইটটা কি কি এলিমেন্ট এখানে আছে বা নাই। আরেকটা জিনিস যেটা আছে যে সার্ভার থেকে যখন এই জিনিসটা আছে সেটা কিভাবে আসছে সেটা আপনি দেখতে চান, তো সেটা দেখার জন্য আপনি ভিউ পেজ সোর্সে যাবেন। এই যে আপনাকে সার্ভার থেকে সরাসরি এই জিনিসটা দিয়ে দিছে, এই জিনিসটা দিয়ে আপনার ব্রাউজার এই জিনিসটা শো করতেছে, এটা হচ্ছে ভিউ পেজ সোর্স। আচ্ছা এখন আপনি দেখে যাবেন সার্ভার সাইড রেন্ডারিং এ দেখেন জিনিসটা কত সুন্দর সাজানো গুছানো আকার আপনাদের দিয়েছে, আর এটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং। আর যদি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এ যদি যাই, এটার পেজ ভিউতে যাই, তো 1 মিনিট ওয়েট করেন। যেটা বলতেছিলাম যে আমরা ফেসবুকের ভিউ পেজ সোর্সে আসি, দেখেন এখানে শুধু স্ক্রিপ্ট কোনো ট্যাগ কিছুই বোঝা যাচ্ছে না, বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আকারে কিছু আছে। কারণ হচ্ছে এটা যখন রেন্ডার হচ্ছে এটা পুরো মেশিনে আসলে আপনার জিনিসটা রেন্ডার হচ্ছে, এটা আসলে হিউম্যান রিডিউয়েবল না। তো মেশিনে এটা পুরো মেশিন দ্বারা জেনারেট হচ্ছে, তো সেজন্য এটা আপনি আর পরেও বুঝতে পারবেন নাকি। এই হচ্ছে আপনি ভিউ পেজ দেখে বুঝতে পারবেন যে কোনটা সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে আর কোনটা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হচ্ছে। এই হচ্ছে আমাদের ব্রাউজারের এই বেসিক দুইটা টুল সম্পর্কে জানলেই হবে। তারপর আসে আমাদের এই মেইন কোর্সের আসল আজকের প্রধান টপিক HTML যেটা আছে। তো শুরুতে বলে রাখছিলাম যে HTML আমাদের ফুল অনেক টিউটোরিয়াল আছে বা অনেক কিছু আছে, আমরা কি ফলো করব। আসলে আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে W3 স্কুল। আপনারা যদি সাথে সাথে এখানে যান, এখানে দেখবেন HTML লার্ন HTML ক্লিক করবেন। আচ্ছা আমি যখন লার্ন HTML ক্লিক করব আপনি জিনিস একটু খেয়াল করেন এই ব্রাউজারটা ঘুরে কি ঘুরে না, আমাকে বলতে পারবেন তাহলে W3 স্কুলটা কি সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে নাকি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হচ্ছে, কেউ কি বলতে পারবেন? আচ্ছা শুরুতে আমরা যেটা আসি, আচ্ছা কি আসলে দেখেন এটা যখন হয়েছিল জিনিসটা ঘুরেছে, সো এটা কিন্তু আসলে সার্ভার সাইডে রেন্ডারিং হচ্ছে। তো HTML বেসিক যে আছে, HTML বলতে কি বুঝি, আসলে HTML বলতে যেটা বোঝায় মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজ, মানে এটা হচ্ছে আপনার ওয়েব পেজ একটা মার্কআপ করে। মার্কআপ মানে কি, অর্থাৎ কোথায় কি হবে, যে এখানে এই লেখাটা হবে এখানে এই লেখাটা হবে, এটা আর কি আসলে ডিফাইন করে, আর কিছু করে না, কোনো ডিজাইনও করে না সে, আর কিছু সে করতে পারে না। ডিজাইন হ্যাঁ অনেক HTML কোড আছে ডিজাইন করে, বাট সেটা উইথ দ্য হেল্প অফ CSS এর মাধ্যমে করে। HTML যে করে সেটা হচ্ছে জাস্ট করলে আপনার এখানে কি লেখাটাই হবে সেটাই আপনাকে বলে দেয়। সেজন্য HTML ফুল যে মিনিংটা হচ্ছে সেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML যদি শুরু করতে চাই তো দেখুন একটা এক্সাম্পল দিছে, তো এক্সাম্পলটা কি আছে, আচ্ছা আমরা সাথে সাথে এই প্র্যাকটিসটা করে ফেলি। তো মনে করেন এখন আমি আমাদের ফার্স্ট HTML পেজটা খুলবো, তো এখানে একটা আমি টেক্সট ডকুমেন্ট নিলাম, নাম দিলাম, আমরা এই টেক্সট ডকুমেন্টটার নাম দিলাম index.html, একটা পপআপ আসবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট আমাদের HTML পেজটা। তো এখানে দেখেন আমি যখন index.html লিখছিলাম, তো অনেকে হয়তো এই শেষে যেটা আছে ডটের পর যেটা থাকে সেটাকে বলে এক্সটেনশন, এই এক্সটেনশনটা নাও থাকতে পারে। তো এই জন্য আপনারা করবেন ভিউতে গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা যদি আনচেক করা থাকে, দেখেন আনচেক করা থাকলে আপনারা এক্সটেনশনটা দেখতে পারবেন না।
আপনি এই ফাইল নেম এক্সটেনশনটা ক্লিক করে দিবেন, তাহলে এক্সটেনশনটা দেখতে পারবেন। তো এইটা যদি আমি এখন ওপেন করি আমাদের যে কোনো একটা ফেভারিট ব্রাউজারে, দেখুন কিছুই নাই। বাট আমাদের ফার্স্ট যে এইচটিএমএল যে আমরা তৈরি করছি index.html সেটা কিন্তু আমাদের ব্রাউজারে ডিসপ্লেতে শো করে ফেলছে। তো এখন দেখি এখানে এইটার ভিতরে আমরা এখন এইচটিএমএল স্ক্রিপ্ট লেখা শুরু করে দিব। তো আমরা যদি এখন যে কোনো একটা নোটপ্যাড দিয়ে ওপেন করি, তো যে আপাতত এখানে যে কোনো একটা লেখা লিখি, এটাকে সেভ করি। সেভ করে আমাদের ব্রাউজারে আবার চলে যাই, এখানে আমরা রিলেট দিই। দেখুন আমি বাংলাদেশ লেখা লিখছিলাম, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আলটিমেটলি এইভাবে আসলে এইচটিএমএলটা কাজ করে। বাট কথা হচ্ছে এই যে আমরা এখন তাহলে তো বলতে পারেন ভাই আমরা এখানে যা কিছু ইচ্ছা মতো লিখি তাহলে তো এইচটিএমএলটা হয়ে যায় না। এটা কিন্তু কোনো প্রফেশনালিজম না। আমরা জাস্ট এখানে একটা টেক্সট নিয়ে আসছি, এটা কোনো এইচটিএমএল এলিমেন্ট না। আমরা যদি ব্রাউজারে গিয়ে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখুন জাস্ট করে একটা টেক্সট আছে, কোনো এইচটিএমএল কোনো এলিমেন্ট আসে নাই। তো এটা যদি আপনি এখন গুগলে দেন, এইভাবে করে আপনি একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারেন। এটা যদি এখন আপনি গুগলে দেন, গুগল বলবে সে এটা কোনো ওয়েবসাইট না, আপনার এই ওয়েবসাইট সে স্প্যাম হিসাবে ভাববে। গুগল স্পাইডার যে আছে, আপনার ওয়েবসাইট স্প্যাম হিসেবে আপনার ওয়েবসাইটটা ব্যান করে দিবে। সো এই জন্য আসলে আমাদের এইচটিএমএল শেখার উদ্দেশ্য, যেন গুগল বুঝতে পারে হ্যাঁ আমি একটা ওয়েবসাইট বানাইছি, সেটা আপনি এখন দেখেন, এটা মানুষের উপকারের জন্য, এখানে ইনফরমেশন আছে, সেই জন্য আমাদের এইচটিএমএলটা শেখা। তো এইচটিএমএল শেখার যে নিয়মগুলো আছে, এই যে দেখুন প্রথমে যেটা আছে ডক টাইপ এইচটিএমএল, এই যে একটা ট্যাগ। এইচটিএমএল ট্যাগ কিভাবে চিনবো? এইচটিএমএল ট্যাগ চেনার একটাই উপায় হচ্ছে যে এটা হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে ওপেন হবে। ব্র্যাকেটটার নাম আসলে এখন মনে পড়তেছে না আমার। একটা ব্র্যাকেট দিয়ে ওপেন হবে, একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ হবে। কেউ বলতে পারবেন এই ব্র্যাকেটটার নাম কি? হ্যালো হ্যালো অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা। হ্যাঁ অ্যাঙ্গুলার ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ এখন মনে হচ্ছে। এই একটা ব্র্যাকেট অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ওপেন হবে আর একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ক্লোজ হবে। যখন এটা হবে তখনই বুঝবেন হ্যাঁ এটা হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ। তো এটা শুরু হবে আপনার ডক টাইপ দিয়ে, অর্থাৎ আপনি বলে দিচ্ছেন হ্যাঁ আমি যে ডকুমেন্টটা লিখতেছি এটা একটা ডকুমেন্ট টাইপ। কি ডকুমেন্ট টাইপ? এটাকে টেক্সট, ইমেজ, ভিডিও না, এটা হচ্ছে একটা এইচটিএমএল। এটাকে আপনার বলে দিতে হবে। তারপর থেকে আপনার এইচটিএমএল ট্যাগ শুরু। যে পুরোটা আমি কপি করি, পেস্ট করি। দেখুন এরপর আপনাকে বলে দিতে হবে হ্যাঁ আমি একটা এইচটিএমএল, এখন যা কিছু লাগবে সেটা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট টাইপ। এই এইচটিএমএল ডকুমেন্ট টাইপটা আমার লেখা হয়ে গেল। তারপর আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে হেড, অর্থাৎ ব্রাউজারে যে দুইটা জিনিস থাকে, একটা হেড আর একটা বডি থাকে ব্রাউজারে। আমরা যদি ব্রাউজারটা দেখি, এই যে ব্রাউজারের এইটুকু অংশ যেটা দেখতে পাচ্ছেন, যেখানে এই যে এইচটিএমএল বা যেগুলো লোগো যেগুলো থাকে, এটাকে বলা হচ্ছে ব্রাউজারের হেড। আর ব্রাউজারের আপনি যদি এইটুকু পার্ট দেখেন, এটাকে বলা হচ্ছে ব্রাউজারের বডি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ব্রাউজারের উপরে যে পার্টটুকু আপনারা দেখেন সেটা হচ্ছে ব্রাউজারের হেড, আর এই যে যা দেখতেছেন বড় স্ক্রিনে এটাকে বলা হচ্ছে ব্রাউজারের বডি। তো এখানে আপনাকে ডিফাইন করে দিতে হবে ব্রাউজারের হেডে আপনি কি দেখতে চান। ব্রাউজারের হেডে আমি একটা টাইটেল আপাতত দেখতে চাই। তো টাইটেলের নাম যদি দেই আওয়ার ফার্স্ট পেজ, এটা আমরা এখন সেভ দিই। সেভ দিয়ে আমাদের যে ব্রাউজার এটা ছিল এটা আরেকবার রিফ্রেশ দেই। তো দেখা যাবে যে এখানে লেখা হচ্ছে টাইটেলটা দেখেন, এখানে টাইটেল লেখা হচ্ছে আওয়ার ফার্স্ট পেজ। এটা আমরা কোথায় লিখছি? হেড ট্যাগে লিখছি। দ্যাটস ওয়াই এখানে ব্রাউজারের হেডের অংশে দেখাচ্ছে আওয়ার ফার্স্ট পেজ। তারপর আবার আমরা একটা নোট প্যাডে ফিরে যাই। তারপর এখন আমাদের আসে যে পাবলিক তো আর ব্রাউজারের হেড দেখবে না, পাবলিক দেখবে হচ্ছে ব্রাউজারের বডি পার্টটা। তো বডি পার্টে এখানে ফার্স্ট অফ অল যা যা সব আমরা মুছে দেই। তো ধরে নেই আমি এখানে একটা লেখা দিতে চাই, আপাতত প্যারাগ্রাফ দিতে চাই। তো প্যারাগ্রাফের যে ট্যাগটা আছে, আমরা সমস্ত ট্যাগ জানবো, আপাতত ধরে নিন প্যারাগ্রাফের যে ট্যাগটা আছে সেটা হচ্ছে পি। তো আমরা জানি যে একটা ট্যাগ অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে শুরু হয় এবং যেই ট্যাগটা শেষ হবে সেখানে একটা ব্ল্যাক স্ল্যাশ হবে। তো কি ট্যাগ দিতে চাই? প্যারাগ্রাফ।
তো সেজন্য এখানে পি লেখলেই হয়ে যাবে। এই হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ। এখানে লেখা দেই আমাদের বাংলাদেশ, এটা এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এটা আরেকবার রিলেভ দেই, দেখে আমাদের এই লেখাটা আবার চলে আসছে। তো এই হচ্ছে বেসিক একটা ওয়েবসাইট কাঠামোর নিয়ম যেটা আছে। আমি আরেকবার একটু রিভাইন্ড করি। ফার্স্ট অফ অল আপনাকে বলে দিতে হবে যে আপনি যে এই যে একটা টেক্সট ডকুমেন্ট যেটা লিখতেছেন সেটার ডক টাইপটা কি, সেটা কি আপনি অবশ্যই যেহেতু ব্রাউজারের জন্য লিখতেছেন তাহলে সেটা অবশ্যই HTML হবে। আপনি কোনো মিডিয়া প্লেয়ারের জন্য লিখতেছেন না যেটা আপনি ভিডিও দিবেন, বা এটা আপনি কোনো অডিও প্লেয়ারের জন্য যে এটা অডিও দিবেন, এটা হচ্ছে একটা HTML। সেটা আমি ডক টাইপটা বলে এটা একটা HTML। তারপর সমস্ত কিছু থাকা হচ্ছে একটা HTML ট্যাগের ভিতরে। আবার ট্যাগ কিভাবে চিনবো? ট্যাগ হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেটে ক্লোজ হয়, শেষ হয়, এবং হচ্ছে যে শেষ একটা থাকে সেখানে একটা ব্ল্যাক শেষ থাকে। আর হচ্ছে মেন যে ব্রাউজারে যে দুইটা পার্ট থাকে আমরা একটু দেখেছিলাম, হেড পার্ট, হেড পার্টের মধ্যে টাইটেল থাকে, টাইটেল না হেড পার্টের মধ্যে অনেক কিছুই থাকে। যেমন আমি যদি এখন একটু বলি, আপনারা ফেসবুকে একটা ওয়েবসাইট যখন শেয়ার দেন তখন কিন্তু অনেক লেখা সেখানে আছে ফেসবুকের পোস্টে, যে দিস পোস্ট ইজ বাই অমুক বা এখানে থাকে। এই সমস্ত কিছু কিন্তু আসলে এই হেড ট্যাগের ভিতরে দেওয়া হয়। হেড ট্যাগ মানে কি ব্রাউজার দেখতে পাবে, এটা মানুষের জন্য না। আর মেইন যে বডিটুকু আমরা দেখি আমাদের ব্রাউজারে যা যা দেখাতে হবে, অর্থাৎ এই পার্টটুকুতে এই পার্টটুকু যা যা কোড সেটা আমরা এই বডির ভিতরে রাখি। তো আশা করি এই হচ্ছে আমাদের বেসিক যে HTML কোড দিয়ে যা ধারণা ছিল এটাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যদি এইভাবে নোট এডিটরে কোড লেখেন এবং বারবার কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন এবং ব্রাউজারে এসে আবার এটা এইভাবে রিলোড দেন, ইনশাল্লাহ একটা প্রজেক্ট আপনার কমপ্লিট করতে তাহলে 1-1.5 বছর লাগে যাবে, এত যদি আপনার টাইম এক্সপেন্ড হয়। দ্যাটস ওয়াই আমরা কোনো কোড এডিটর হিসেবে এই নোটপ্যাড যেটা আছে সেটা ইউজ করব না। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে VS কোড। যদি গুগলে সার্চ দেন চ্যাট বক্সে লিংক দেওয়া হয়েছিল, সমস্ত লিংক এই স্লাইডের, আপনাদের স্লাইড ক্লাসরুমে যেটা আছে স্লাইডের শেষে সবকিছু লিংক আমার দেওয়া আছে। সো যেহেতু চ্যাট করে হারাও যেতে পারে, তো স্লাইডে আপনারা স্লাইডটা ওপেন ক্লাসরুমে গেলে দেখতে পারবেন। তো স্লাইডে সমস্ত লিংক দেওয়া আছে, সেখানে আপনি দেখতে পারবেন। তো এখানে VS কোড ডাউনলোডে গিয়ে আপনার মেশিন অনুযায়ী এটা আসে যাবে। তো আসে এটা ডাউনলোড তেমন কমপ্লেক্স কিছু না, জাস্ট খালি নেক্সট দিয়ে আপনি এটা ডাউনলোড করে দিতে থাকবেন। তো এটা ইউজ করবেন। তো এটা নেক্সট ক্লাসে, আজকে যদি এখন ডাউনলোড করতে হয় তো অনেক টাইম লেগে যাবে, যেহেতু আমাদের টাইম হচ্ছে 1 ঘন্টা প্রতিদিন। সো আপনারা নেক্সট ক্লাসে এটা ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখবেন আশা করি। তো যেহেতু আমার এখানে আছে, আমি সরাসরি আমার VS কোডে চলে যাই। এই VS কোডে আমি একটা নিউ একটা উইন্ডো খুললাম। নিউ একটা উইন্ডো, তারপর হচ্ছে এখানে যে আমার যে কাজগুলো করতেছি সে পুরো ফোল্ডারটাই হয় আমি এখানে ফাইল ওপেন ফোল্ডার দিয়ে নিয়ে আসতে পারি, বা এতে যদি আপনার খুব কষ্ট হয় এই যে আমাদের যে লেসন 1 নামে যে ফোল্ডারটা ছিল সেটা সরাসরি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারি। দেখুন আমাদের এই পুরো ড্র্যাগ এন্ড ড্রপ কোডটা এখানে চলে আসছে। এই যে index.html যেটা আছে সেটা আছে। তো এখানে একটা জিনিস দেখেন, এটা কিন্তু HTML আকারে দেখেন, কিন্তু HTML একটা আইকন দেখা সেটা দেখাইতেছে না, হয়তো এখানে আপনার VS কোডে একটু সমস্যা করতে পারে। এর জন্য যেটা করবেন, এই যে এই সাইডটায় একটু খেয়াল করেন প্লেন টেক্সট লেখা আছে, এটা ক্লিক করবেন, ক্লিক করে একটা সার্চ বক্স আসবে, এখানে আপনি সিলেক্ট করে দেন আমি এই জিনিসটা HTML আকারে দেখা যাচ্ছে। তো এই যে HTML এটা সিলেক্ট করে জিনিসটা অনেক সুন্দর আকারে দেখায় দিবে। তো এই আর আর এখানে আমি আরেকটা পি ট্যাগ নেই, আরেকটা জিনিস দেখানোর জন্য যে আপনার শুধু এই VS কোডটা ইনস্টল করতে হবে না, এখানে আপনার ডেভেলপার এক্সপিরিয়েন্স হিসেবে কিছু জিনিস আপনার প্লাগইন না, তো VS কোড আমরা বলি এক্সটেনশন ইনস্টল করে রাখতে হবে। তো আগে সমস্যাটা দেখি, তারপর তার সলভটা দেখব। আমি আরেকটা পি ট্যাগ নেই। VS কোডে একটা সুবিধা দেখেন, আমি জাস্ট এখন তার যে থার্ড ব্র্যাকেট ক্লোজ কিছুই দিলাম না, আমার একটা পি ট্যাগ লাগবে, আমি পি ট্যাগ দিলাম, এন্টার দিলাম, আমার পি ট্যাগ হয়ে গেছে। তো এইভাবে আপনি দ্রুত সময়ে কোডগুলো স্ক্রিপ্টগুলো লিখতে পারবেন। বাংলাদেশ ইজ মাই, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর আমি আবার ব্রাউজারে ফিরে দিলাম। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আমার ব্রাউজারে অলরেডি লিখেছি বাংলাদেশ, হ্যাঁ এটা তো আগে থেকে ছিল, দ্যাটস ওয়াই ছিল। ইজ মাই কান্ট্রি নতুন জিনিসটা আসে না, এটা কে এখন আসে নাই কারণ পেজটা রিফ্রেশ দেই নাই।
ফোল্ডারের নাম যেহেতু চেঞ্জ হয়েছে, সো এটা লেসন 1। দেখুন একটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে জিনিসটা চলে আসলো। আমি আরেকটা লাইন নেই, আরেকটা পি ট্যাগ নেই, এখানে আপাতত একটা লেখা রাখি। আরেকবার রিফ্রেশ দেই, সেটা লেখাটা রিফ্রেশ, অর্থাৎ এখানে দেখতেছি রিফ্রেশ যখন দেই তখনই আসতেছে। তো আপনার যে এত কষ্ট করে কোড করবেন আবার রিফ্রেশ দিবেন, তো আসলে আপনার হাতের অবস্থা তখন 12টা বেজে যাবে আর কি। সো দ্যাটস ওয়াই আমাদের এই ডেভেলপার এক্সপিরিয়েন্সকে আরো সুবিধার করার জন্য কিছু এক্সটেনশন আগে থেকেই নামায় রাখতে হবে। অর্থাৎ আপনারা ভিএস কোড ইনস্টল করবেন, ইনস্টল করে এখানে আসলেন, আসার পরই যে জিনিসটা করবেন, দেখেন একটু সবাই এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ এটা আসলে আপনার এই ইউটিউব টিউব করে গুগল টুগল পাবেন না, এটার আসলে কোনো লিঙ্ক নাই। সো এটা এই এক্সটেনশনে যাবেন, আমি আবার দেখাচ্ছি, সেটিং এ ক্লিক করে এই এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে গিয়ে আপনার যে প্লাগইনগুলো লাগবে সেটার একটা লিস্ট আমার স্লাইডের এক্সটেনশন এখানে দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে লাইভ সার্ভার। তো শব্দটা শুনে আপনি বুঝতে পারছেন যে আপনি যে কোডগুলো করবেন সেগুলো সাথে সাথে আপনার লাইভ হয়ে যাবে, অর্থাৎ বারবার আপনাকে রিফ্রেশ দেওয়ার যে ঝামেলাটা সেটা আপনার ফেস করতে হবে না। তো এই লাইভ সার্ভার যেটা হচ্ছে এক্সটেনশনে আপনি এখানে যাবেন, এন্টার দিবেন। এই যে দেখুন ফার্স্ট যে একটা আছে হিউজ পরিমাণ ডাউনলোড হয়েছে, এটা আমার ডাউনলোড করা আছে। এখানে আপনার যখন থাকবে তখন থাকবে ইনস্টল, আপনি জাস্ট ইনস্টল করবেন তাহলে জিনিসটা আপনার ইনস্টল হয়ে যাবে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ওই যে আপনার বারবার যে রিফ্রেশ দেওয়া লাগে সেই কাজটা করতে হইতেছে না। তো এই একটা প্লাগইন রাখবেন, আর প্লাগইন না তো এক্সটেনশন। আরেকটা জিনিস দেখেন, এখানে লেখাগুলো অনেক মানে অগোছানো আছে। তো একটা স্ক্রিপ্ট যদি আপনি এইভাবে লেখেন সেটা তো আপনার যে সহকারী থাকবে তারও তো পড়তে হবে, সেটা যেরকম অগোছানো থাকে তো একটা সুবিধা হবে। তো যে এর জন্য আজ যে আমাদের একটা প্লাগইন লাগবে সেটা হচ্ছে প্রিটিয়ার কোড ফরম্যাট। এটার কাজ আর কিছুই না, আপনার কোডগুলো কিন্তু সাজায় গুছায় দিবে। কপি করে এই এক্সটেনশন এখানে সার্চ দিবেন, এই যে এটা জাস্ট পিটিআর কোড ফরম্যাট, এটা আপনি ইনস্টল করে রাখবেন। তো এটার কাজ কি? এটা যদি আপনি এখন ফরম্যাট ডকুমেন্টেশন দেন, দেখুন সহজে এই জিনিসটাকে কত সুন্দর করে সাজায় দিছে। আচ্ছা, এখন আসি আমাদের যে লাইভ সার্ভারে, সেটা আপনি ইনস্টল করলেন, আপনি ভিএস কোড ইনস্টল করলেন, যে দুইটা বেসিক কোড আমি এখানে দেওয়া আছে, লাইভ সার্ভার আর হচ্ছে আপনার পিটার, সেটা ইনস্টল করলেন। এখন আপনি এখানে কোড বলে লিখতেছেন, আমি আরেকটা পিট্যাগ নেই, টেস্ট। এখন আপনি যাচ্ছেন এটা আমি এখন লাইভ সার্ভারে দেখব। তো কি করবেন কি, এই যে আপনার এখানে দেখেন সবকিছু এখানে পাবেন, গো লাইভ, এটা একটা ক্লিক করে রাখবেন। এই যে দেখুন আপনার যে ডিফল্ট যে ব্রাউজারে থাকবে সেখানে জিনিসটা পুরো লাইভ হয়ে যাচ্ছে। আমি যখন দুটা কোড পাশাপাশি রাখি, পাশাপাশি রেখে এখানে একটা কথা লিখি, আরো পি ট্যাগ নেই, পি হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে দেখুন এটা কিন্তু আর রিফ্রেশ দিলাম না, এখানে চলে আসলো। আবার যদি দেখি, দেখেন এখানে সাথে সাথে আমার রিফ্রেশ এখানে সাথে সাথে চলে আসলো। তো এইভাবে যদি আপনি কাজ করেন আপনার ডেভেলপার এক্সপিরিয়েন্স একটু সুবিধা হবে। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা নেক্সট ক্লাসের আসার আগেই ভিএস কোডটা ডাউনলোড দিয়ে রাখবেন, যে দুইটা প্লাগইন বা এক্সটেনশন যাই বলেন সেই দুইটা প্লাগইন বা এক্সটেনশন আপনি ইনস্টল করে রাখবেন। তাহলে এতে হবে কি আপনারা কোডগুলা স্মুথলি করতে পারবেন। তো আমরা এখন আবার ফিরে আসি আমাদের এইচটিএমএল যে ট্যাগগুলো আছে সেগুলা নিয়ে এখন পড়াশোনা যেটা করতে হবে। এখানে আরেকটা শর্টকাট আপনাকে শিখিয়ে দিই, এই যে ডক টাইপ, বডি, হেড, কত কিছু আপনার এটা লেখা লাগতেছে। তো এই জিনিসগুলো এত কিছু আপনার, আমরা জানি যে ডেভেলপাররা এত কিছু মেমোরাইজ করে না, তারা জানে এগুলো হবে, তারা কিছু কোড এডিটরের উপর নির্ভরশীল থাকে। আপনি যদি ইনস্টল দেওয়ার পর জাস্ট খালি লেখেন HTML5, এই যে দেখুন আপনাকে সাজেশনে দিবে, এটা জাস্ট ইন্টার দেন, এখানে সব কিছু আপনার যা যা লাগে, হ্যাঁ জিনিসটা ডকুমেন্ট টাইপ, HTML ট্যাগ, হেড বডির মধ্যে আপনার টাইটেলটা আছে, বডি ট্যাগের মধ্যে আপনি লেখাটা শুরু করবেন, এগুলো সব দিয়ে দিবে। আমি আবারও দেখাচ্ছি কিভাবে আনবেন জিনিসটা। আপনি যা শুধু HTML লিখলেই HTML5 চলে আসবে, এটা লিখে এন্টার বা ক্লিক করলেই আপনার পুরো ফরম্যাটটা দিয়ে দিবে আপনার ভিএস কোড। কারণ জানি আপনারা ভিএস কোড, আমরা ডেভেলপাররা কোনো কিছুই মুখস্থ করি না, আমরা সমস্ত কিছুই
কোড এডিটর, নেট, এগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকে। সো আমারও আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা মুখস্থশীল উপর থাকবেন না, জাস্ট খালি কনসেপ্টগুলো বোঝার ট্রাই করুন। তারপর আসে আমরা HTML আমাদের যে এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট যেটা আছে সেটা শিখতে হবে হেডিং ট্যাগ। আবারও বলতেছি ফার্স্ট যে এলিমেন্ট আমরা শেখা শুরু করে দেব সেটা হচ্ছে হেডিং ট্যাগ। আবারও বলতেছি ট্যাগ কিভাবে চিনবেন, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মাধ্যমে থাকবে, লাস্টে শুধু একটা ব্ল্যাক স্ল্যাশ থাকে, এই হচ্ছে আমাদের ট্যাগ। তো ফার্স্ট যে ট্যাগটা শিখবো সেটা হচ্ছে একটা হেডিং ট্যাগ অর্থাৎ H1 ট্যাগ। তো সবকিছু দেওয়া আছে, আমি বডির মধ্যে একটা H1 ট্যাগ লিখি, H1 লিখেই এন্টার দিলাম। তো এখানে লিখি হ্যালো ইউটোপিয়া। দেখুন কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথেই, সেটা মনে আমি কেটে দিয়েছিলাম একবার, সো দ্যাটস আমাকে আরেকবার লাইভ সার্ভারে যেতে হবে। অর্থাৎ আপনি যদি ব্রাউজারটা একবার কেটে দিয়ে আরেকবার ঢুকেন, সো লাইভ সার্ভার এটা ডিসকানেক্ট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই লাইভ সার্ভারটা এখানে আরেকবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো হ্যালো ইউটোপিয়া আইটি, দেখুন এতক্ষণ যখন আমরা পি দিতেছিলাম লেখাটা কিন্তু ছোট ছোট করে আসছিল। যখন আমরা একটু বোঝা যে আমাদের একটা হেডলাইন ট্যাগ থাকবে, আমরা একটা যখন কোনো লেখা লিখি আমরা হেডিংটা কি একটু বড় সড়ো করে দিই, এটা ব্রাউজারও বুঝে। দ্যাটস ওয়াই দেখেন আমাদের H1টা একটু বড় করে দিল। তো এরকম হেডিং ট্যাগ কয়টা আছে, এরকম হেডিং ট্যাগ আলটিমেটলি 6টা আছে। তো H1 আছে, H2 আছে, H3ও আছে, H4ও আছে, H5ও আছে, এবং লাস্ট যে হেডিং ট্যাগ H6ও আছে। তো এই পর্যন্ত বিশ্বে যত রকম যাই কিছু দেখেন, এই 6টা হেডিং ট্যাগের বাইরে আর কিছু পাবেন না। আপনি যদি এই 7, 8 দেন সেগুলো আর ব্রাউজার বলবে না, সেগুলো আপনার নিজের বানানো। তো সবগুলো লেখায় যদি আমি এখন একটা একটার ভিতরে রাখি, দেখুন প্রত্যেকটা হেডিং এর ডিজাইন ফরম্যাট কিন্তু আলাদা। H2 H1 থেকে আলাদা, একটু ছোট, এটা থেকে একটু ছোট, এটা থেকে ছোট। তো এই ট্যাগগুলো বোঝা গেছে। এতে এটা কিভাবে বুঝবো ভাই, এখন কোশ্চেন আমি কোনটা ইউজ করব, H1 H2, এটা পুরোটাই ডিপেন্ড করে যে আপনার ডিজাইনটা কেমন হতে চায়। আপনি যদি বেশি বড় চান তাহলে H1, তার থেকে একটু ছোট তাহলে H2। তবে এখানে গুগলের আরেকটা জিনিস আছে, আমরা জানি যে আমরা ওয়েবসাইট বানাই দিন শেষে তো গুগল বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করার জন্যই। তো গুগল একটা নিয়ম আছে, একটা রুলস বলতে পারেন, যে আপনার একটা ওয়েবসাইটে যে HTML ডকুমেন্টটা থাকবে সেখানে মিনিমাম একটা H1 ট্যাগ থাকতে হবে যদি আপনার সাইটটা গুগলে ফার্স্ট র্যাঙ্কে যাইতে চায়। সো যখন আপনারা ডিজাইন করবেন, হয়তো ডিজাইনে এমন পাইতে পারেন যে আপনার ক্লায়েন্ট বলতেছে এখানে এত বড় বড় লেখা রাখা দরকার নাই, কিন্তু আপনি জানেন যে H1 ট্যাগ ইউজ না করলে জিনিসটা কখনোই গুগলের সাইট র্যাঙ্কিং আসবে না। সো আপনি চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টকে বোঝানোর, যে না হলে আপনার একটা প্রবলেম হবে। আপনি চেষ্টা করবেন একটা সাইডে অবশ্যই মিনিমাম একটা H1 ট্যাগ রাখতে। আপনারা যখন প্র্যাকটিস করবেন সবসময় H1 ট্যাগ দিয়ে শুরু করবেন, কারণ এখন থেকে আপনারা ডেভেলপার এক্সপার্ট হিসেবে প্র্যাকটিস করতে থাকুন। তো এই ছিল আমাদের H1 ট্যাগ, হেডিং ট্যাগগুলা। এরপর যে ট্যাগ রয়েছে আমরা আবার ফিরে যাই আমাদের W3 স্কুলে। এরপর যে টপিকটা শিখবো সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এলিমেন্ট তো শিখলাম, অ্যাট্রিবিউট কি? আচ্ছা, অ্যাট্রিবিউট কি সেটা আমি একটা সবচেয়ে শর্ট, অ্যাট্রিবিউটের সবচেয়ে শর্ট ফর্ম যদি একটা মনে রাখতে বলি, অ্যাট্রিবিউটের সবচেয়ে শর্ট ফর্ম যদি একটা মনে রাখতে পারেন, একটা আরেকটা আমি এখানে একটা পি ট্যাগ নেই, কিছু প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফটা চলে আসলো। তো মনে করেন আপনি এই প্যারাগ্রাফটা রং দিতে চাইতেছেন, যে এখন তো কালো আছে, আপনি একটা স্টাইল দিতে চাইতেছেন। তো করবেন কি, স্টাইল, আমি ইংলিশ কি বললাম, স্টাইল, এটাই লিখবেন, যা মুখে বলবেন তাই লিখবেন, স্টাইল। আপনাকে অটো ভিএস কোড আপনাকে সাজেস্ট করে দিবে, হ্যাঁ স্টাইল। স্টাইল কি রাখতে চান, একটা কালার দিতে চান, এম আই রাইট, যে প্যারাগ্রাফটার একটা কালার দিতে চান। তো আপনি কালার দেন, তো যেটা বলতেছে কালার, আপনি লেখেন কালার। কালার কি দিতে চান, যে রেড, আপনি লেখেন রেড। দেখুন এটা জিনিসটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে পয়েন্ট রাখেন, আমি এভাবে স্টাইল দিছি, বাট
আপনার রিয়েল লাইফে বা প্রজেক্টে কখনই আমরা এইভাবে স্টাইলটা ইউজ করব না। করব যদি খুব ঠেকায় পড়ে যান তখন আর কি, বাট এভাবে আমরা করব না। ডিজাইনের জন্য আমাদের আলাদা পার্ট আছে, যেটা আমরা নেক্সট উইক থেকে শুরু করব। আমরা যেহেতু এখানে আপনাকে বোঝানোর জন্য জিনিসটা রাখা হইতেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে এই জিনিসটা আনলাম। হ্যাঁ, আবার ফিরে আসি আমাদের এখানে, যে আপনি একটা কালার দিতেন, কিভাবে কালার দিবেন, স্টাইলের ভিতরে কালার লিখলেন রেড। এই আপাতত এটুকু জানলে হবে, বেশি কিছু জানতে হবে না বা আপনাকে ঘাটাঘাটিও করতে হবে না। একটা জিনিস খেয়াল করেন, জিনিসটা ছিল, প্যারাগ্রাফটা ছিল অনেকটা এরকম, যে এরকম কিছুই ছিল না, আমি এখানে একটা স্পেস দিছি, স্পেস দিয়ে একটা লেখা লিখলাম। অর্থাৎ এইচটিএমএল ট্যাগের ভিতরে আপনি স্পেস দিয়ে যা লিখবেন তাই সবগুলাই হচ্ছে অ্যাট্রিবিউট। এখানে স্পেস দিয়ে একটা লিখছি, আমি স্পেস দিয়ে আরো লেখা লিখতে পারতাম, তো প্রত্যেকটা হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট হবে। অ্যাট্রিবিউট জিনিসটা কি বোঝা গেছে? অ্যাট্রিবিউট হচ্ছে আপনি এইচটিএমএল ট্যাগের ভিতরে স্পেস দিয়ে যা লিখবেন সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। স্পেস দিয়ে আমি এখন লিখতে পারি অন ক্লিক, অন ব্লার, এগুলো কিছুই বোঝা লাগবে না আপনার। এগুলো, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন। তো এগুলো আমি স্পেস দিয়ে এক বা একাধিক জিনিস লিখতে পারি। তো এগুলো আপনি যাই লিখবেন সবগুলো হচ্ছে এক একটা আপনার অ্যাট্রিবিউট। আপনি আইডিও দিতে পারেন, যে এটা একটা আইডি থাকুক, এই যে এটা একটা অ্যাট্রিবিউট। আপনি এটা একটা ক্লাস দিতে পারেন, আপনার যে ক্লাস শিখাচ্ছেন ওই ক্লাস না, এটা আমরা পরে আলোচনা করব। ক্লাস দিতে পারেন, যা খুশি তাই দিতে পারেন, এগুলো সবই হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। আমি আবার একটু রিমাইন্ডার দেই, আপনি এইচটিএমএল ট্যাগের ভিতরে স্পেস দিয়ে যা লিখবেন সেগুলাই হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। এইচটিএমএল শিখার পেছনে আমাদের অ্যাট্রিবিউটের তেমন কোনো কাজ হবে না। আমরা যখন সিএসএস শিখবো তখন আমরা দেখবো এই অ্যাট্রিবিউটের আসল ব্যবহারগুলো আমরা দেখবো। তো আপাতত একটু বেসিক জেনে নিলেই হবে যে অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের ভিতরে স্পেস দিয়ে যা লিখবেন তাই হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। তো আমাদের এলিমেন্ট গেল, অ্যাট্রিবিউট গেল। তারপর যে জিনিসগুলো আছে, হেডিং, আমরা অলরেডি হেডিং শিখে ফেলেছি। দেখুন এখানে 6টা হেডিং আছে, আমাদের হেডিং শেষ। তারপর কি এলিমেন্ট আছে, তারপর আছে প্যারাগ্রাফ এলিমেন্ট। আমরা কিন্তু শুরু থেকে প্যারাগ্রাফ এলিমেন্ট নিয়ে কাজ করে আসতেছি, সো আমাদের প্যারাগ্রাফ এলিমেন্ট শেষ। তারপরে স্টাইল কি? স্টাইল কিন্তু এইচটিএমএল কোনো কিছু না, স্টাইল হচ্ছে জাস্ট একটা অ্যাট্রিবিউট। কেন? কারণ এটা এইচটিএমএল ট্যাগের ভিতরে আমরা স্পেস দিয়ে লিখি, দ্যাটস ওয়াই স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটা এইচটিএমএল কিছু না। তো স্টাইলের আমরা কি করতে পারি, একটা টেক্সটের কালার দিতে পারি। আপাতত আমরা এটাই জানিয়ে রাখেন যে স্টাইল দিয়ে আপাতত কালার দিতে পারি। সিএসএস এর স্টাইলের আমরা ব্রিফলি আলোচনা করব, এখন আপনাদের স্টাইল নিয়ে এত ঘাটাঘাটি না করলেও চলবে। তারপর আছে এইচটিএমএল ফরম্যাটিং। হ্যাঁ, আপনি টেক্সট দিলেন প্যারাগ্রাফ আকারে, একটা টেক্সটে তো অনেক কিছু থাকে, এটা ইটালিক ফর্মে থাকতে পারে, একটু বোল্ড ফর্মে থাকতে পারে, বা অনেক রকম ফরম্যাট থাকে না। আমরা তো দেখি, আমরা যদি মাইক্রোসফট ডক বা গুগল ডক যারা ইউজ করি তারা তো আমরা টেক্সটের একটা ফরম্যাট দিয়ে দিই। সেই ফরম্যাটটা কিভাবে করব? আপনি যদি বোল্ড রাখতে চান কোনো ট্যাগ, আপনি সেখানে বি ইউজ করলে সেটা বোল্ড হয়ে যাবে। আমরা এখন এক্সাম্পলে যদি চলে যাই, এই আমাদের এত আর অ্যাট্রিবিউট লাগবে না, আমরা চাচ্ছি এই জিনিসটা বোল্ড আকারে থাকবে। আর কিছু না, আপনি বি লেখেন, আপনার ওই সাজেস্ট করে দিবে। একটা এইচটিএমএল ট্যাগের ভিতরে আপনি এক বা একাধিক এইচটিএমএল ট্যাগ লিখতে পারেন। এখন দেখেন আমি কিন্তু এখানে প্যারাগ্রাফের ভিতরে বোল্ড নামে আরেকটা ট্যাগ লিখেছি। তো যদি আমি সাজায় গুছায় লিখি, দেখুন এটা একটা এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগের ভিতর আরেকটা এইচটিএমএল ট্যাগ, আপনি ওটার ভিতর আরো এইচটিএমএল ট্যাগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই যে দেখেন প্যারাগ্রাফের ভিতরে যখন আমি বোল্ডটা ইউজ করছি, দেখেন আপনার লেখা কিন্তু বোল্ড হয়ে গেছে। তো ডিফারেন্স না হয় একটা খালি লেখা রাখি এখানে, দেখুন এই প্যারাগ্রাফটি একটু চিকন দেখা যাচ্ছে, এটা একটু বোল্ড আকারে দেখাচ্ছে। তো যদি কোনো লেখা বোল্ড আকারে দেন তো সেটা বোল্ড আকারে। আচ্ছা, তো আবারও বলছি, এগুলো মুখস্থ করার কিছু নাই। আপনি যদি জানেন বোল্ড, আপনি যদি একবার গেস করে, আবারও দেখাচ্ছি, জাস্ট বি লেখেন, তাহলে সেই সাজেস্ট করে দিবে, আপনার মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি জাস্ট হলো আপনি জানেন যে W3 স্কুল এখানে আছে, অর্থাৎ এটাকে আপনি রেফারেন্স হিসেবে রাখেন যে আপনি W3 স্কুল এখানে আছে, আপনি জিনিসটা জানবেন। তারপর আছে স্ট্রং, এটা লেখা মোস্ট ইম্পর্টেন্ট দেখাতে চাচ্ছেন, তাহলে সেটা আমরা স্ট্রং টেক্সট লিখবো। আপনি ভিএস করে জাস্ট খালি STRNG স্ট্রং লেখেন, সে আপনাকে সাজেস্ট করে দিবে। ইটালিক ফর্মে রাখতে চাইলে আই, তো এগুলো আমি আর দেখাইতেছি না, এগুলো আপনারা বাসায় বসে একটু প্র্যাকটিস করে যাবেন। এ হচ্ছে টেক্সটকে যদি আপনি ফরম্যাট করতে চান, একটা টেক্সটকে আপনি টেক্সটকে স্টাইল করতে চান, তখন আপনি এই ট্যাগগুলো ইউজ করতে পারেন।
তো এটা কখন বুঝবো, কখন স্টাইল করবো না, অবভিয়াসলি আপনার ডিজাইন যদি রিকোয়ারমেন্ট করে, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে রিকোয়ারমেন্ট করে, তখনই আপনি এইগুলো ইউজ করবেন, আদারওয়াইজ নিজে থেকে কখন এগুলো ইউজ করতে যাবেন না। তারপর আসি হচ্ছে কোটেশন। আমরা তো অনেক সময় উদ্ধৃতি দেই, কোটেশন দেই না। যেমন এই একটা এক্সাম্পল যদি যাই, যে অমুক বলেছেন এই কথাটা, তো এই কথাটা আমরা কিসের মধ্যে রাখবো, এই কথাটা আমরা যে ব্ল্যাক পোস্ট একটা ট্যাগ আছে এর মধ্যে রাখবো। তো এইটা একটা আপাতত আপনারা এখন না জানলেও হবে, কোনো সমস্যা নাই। আপনার মানে আমাদের আজকে যে টাস্কগুলো থাকবে সেখানে আপনার মোস্ট ইম্পর্টেন্ট লাগবে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, স্টাইল, প্যারাগ্রাফ যে স্টাইল করলেন সেই ট্যাগগুলা। কোটেশন ট্যাগগুলো আসলে এত ইউজ হবে না, এগুলো আপনারা সিএসএস দিয়ে ডিজাইন করে ফেলবেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে, যেটা এখন তো আমার জানা হয় না, কমেন্ট। আমরা কিভাবে কমেন্ট দিব। আচ্ছা, এখানে দেখুন একটা কমেন্ট দেওয়া আছে। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নানা কমেন্ট ইউজ করি, আসলে সব কেসে কমেন্ট রাখে। কমেন্ট আমরা কেন রাখি? কারণ আমাদের কোডগুলো হিউজ একটা বড় হয়ে যাবে, এই কোডগুলো যেন একজন আরেকজন পড়ে বুঝতে পারে, সেজন্য আমাদের আসলে কমেন্টগুলো রাখা উচিত। তো কমেন্ট কি? কমেন্ট ওই সেরকম একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট এবং এখানে একটা এক্সক্লেমেটরি সাইন থাকবে, ড্যাশ ড্যাশ, আপনার কমেন্টে কি কি লেখা থাকতে চান, ড্যাশ ড্যাশ। এই তো ভিএস কোডের সুবিধা কি? আপনাকে এত কিছু যে এরকম এরকম এত কিছু করে আপনার লেখা লাগবে না। আপনি চাচ্ছেন যে হ্যাঁ পুরো টেক্সট টাইম একটা কমেন্টে যাচ্ছে, আপনি করবেন কি, সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল ব্ল্যাকস্যাশ দিবেন, এটা অটো কমেন্ট হয়ে যাবে। এখানে ব্ল্যাকস্যাশ না স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ দিবেন, এটা অটো কমেন্ট হবে। তো কমেন্ট আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে কমেন্টগুলো দিবেন। আপনারা যখন বাসায় কাজগুলো করবেন চেষ্টা করবেন কমেন্টে আপনার নামটা দিতে, অর্থাৎ ডক ট্যাব শুরু করার আগে একটা কমেন্ট দিয়ে রাখেন, কন্ট্রোল স্ল্যাশ, কমেন্ট চালু হয়ে গেল। একটু সুন্দর করে স্টাইল করে দেখলাম যে আপনার নাম দিবেন, নেম আইডি। তো এইভাবে যদি কমেন্ট দিয়ে অভ্যাস করেন তাহলে নেক্সট টাইম আপনার ডেভেলপার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে। তো চেষ্টা করবেন যত পারেন বেশি বেশি কমেন্টের ইউজ করতে। বেশি বসে বলতে অদরকারি কমেন্ট ইউজ করেন না, যখন যেটা লাগে যেন এটা মনে হয় যে এই কোডটা যেন আরেকজন পরে বুঝতে পারে সেভাবে আপনি কমেন্টটা ইউজ করবেন। তো এই ছিল কমেন্টের ইউজ। আবার একটু রিমাইন্ডার দেই, আমরা H1 ট্যাগ দেখছি, 6টা H1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ দেখছি, কোন টেক্সটকে কিভাবে ডিজাইন করতে হয়, HTML ফরম্যাট সেটাও দেখা হয়েছে, কোটেশন যেটা আছে সেটা বলছে এখন লাগবে না, কমেন্ট গেল, কালার লাগবে না এখন, HTML CSS ওই যে স্টাইল দিয়ে যেটা লিখলাম না সেটা হচ্ছে CSS। HTML CSS আমরা আসলে শিখবো না, কারণ আমরা দিন শেষে যেহেতু পিওর CSS দিয়ে আমাদের প্রজেক্টগুলো করব এবং প্রোডাকশন হয়তো আপনি CSS দিয়ে করবেন। সো দ্যাটস ওয়াই HTML CSS না, আমরা তো বেশি শিখে তো লাভ নাই, যেটা আপনার কাজে লাগবে না সেটা শিখে কোনো দরকার নাই। তারপর আসে হচ্ছে লিঙ্ক। লিঙ্কের ব্যবহার তো আমরা জানি যে এই লিঙ্কে ক্লিক করলে সেখানে চলে যায়। আমরা যদি আমাদের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ওয়েবসাইটে যদি দেখি, এই যে দেখুন এখানে যখন আমি হোভার করতেছি আমার এই যে এই সাইটটা একটা লিঙ্ক চলে আসছে। আবার যখন আমি অ্যাবাউটে গিয়ে মিশনে হোভার করতেছি এইখানে একটা লিঙ্ক চলে আসতেছে। তো এই যে এটা অবশ্যই তো HTML দিয়ে করছে, তো এটা কি করছে, এই যে ব্যবহারটা সেটাই করছে হচ্ছে আপনার লিঙ্ক ট্যাগের ভিতরে। তো লিঙ্ক ট্যাগটা কি, লিঙ্ক ট্যাগটা আর এল দিয়ে শুরু না, এটা শুরু হয়েছে আপনার এ ট্যাগ দিয়ে, অর্থাৎ সবকিছু মিল পাইছে না তখন, হেডিং ট্যাগ H দিয়ে, পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ P দিয়ে, লিঙ্ক ট্যাগ আর এল দিয়ে শুরু না, এটা শুরু হয় এ দিয়ে। তো আমি আবার ভিএস কোডে ফিরে যাই, ভিএস কোডে এ ট্যাগ, আপনি জাস্ট খালি এ লেখেন, ভিএস কোডে আপনাকে সাজেশন দিয়ে দেয়, আপনার মুখস্থ করার কিছু না, এই যে চলে আসলো। এখানে আপনি দিতে পারেন, ক্লিক দিস লিঙ্ক, দেখুন সাথে সাথে আপনার ব্রাউজারে এখানে একটা চলে আসে ক্লিক দিস লিঙ্ক, বাট এখানে কাজ করলে কিছুই হইতাছে না। কেন? আপনাকে বলছেন, হ্যাঁ আপনি জাস্ট বলছেন হ্যাঁ এই লিঙ্কটা ক্লিক করেন, বাট লিঙ্ক করে কই যাবে সেটাকে বলছেন, বলেন নাই। তো বলতে যে কেউ যদি এই লিঙ্কটা ক্লিক করে তাহলে সে চলে যাবে কোথায়, চলে যাবে সে গুগলে চলে যাবে। তো গুগলের হ্যাঁ গুগলে এই লিঙ্কটা আমি কপি করে এই যে এই লিঙ্কটা কোথায় দিব, HRF এই যে
এই অ্যাট্রিবিউটটার মধ্যে দিব। এটা যে একটা অ্যাট্রিবিউট কিভাবে বুঝলেন ভাই, যে এটা কিন্তু এ ট্যাগের ভিতরে একটা স্পেস দিয়ে, দেখুন একটা স্পেস দিয়ে লেখা হয়েছে। আমি আবারও বলছি, স্পেস দিয়ে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এর ভিতরে আপনি জাস্ট লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ, তাহলে কি হলো, হ্যাঁ এখন যদি আপনি ক্লিক দিস লিঙ্ক দেন, দেখুন এটা গুগলে চলে গেল। আচ্ছা, ক্লিক আবার দেখায়, ক্লিক দিস লিঙ্ক দেন, এটা গুগলে চলে গেল। আচ্ছা, এখানে একটা দেখেন একটা সমস্যা হইতেছে। আপনি যখন এই লিঙ্কে ক্লিক করতেছেন, আপনার এই আগের ওয়েবসাইটে যা ছিল, অর্থাৎ এখানে আরেকবার আমি জিনিসটা দেখাই, এই যে H1 ট্যাগ এটাই রিলোড হয়ে গুগলে চলে যাচ্ছে। আপনি যাচ্ছেন না এটাও থাকুক, প্লাস হচ্ছে অন্য ট্যাবে যাক, সেটাও এখানে আছে। আমি যদি আপনাকে এই পুরো জিনিসটা এখানে দেখাই, এই লিঙ্ক ট্যাগটা এখানে গেল, আপনি এখানে লিঙ্ক দিতে পারলেন। এখানে দেখুন ডিফল্ট ভাবে সেলফ থাকে, আমি সবগুলোই দেখাই। ডিফল্ট ভাবে সেলফ, অর্থাৎ যে ট্যাগের লেখাটা আছে ক্লিক দিস লিঙ্ক, সেই সেলফটা রিলোড হইলো, যেটা আমি একটু আগে দেখে আসলাম। আপনি যদি চান একটা নিউ উইন্ডোতে হবে, তাহলে লিখবেন হচ্ছে টার্গেট, আরেকটা অ্যাট্রিবিউট নেবেন, এইচ এর উপর আরেকটা অ্যাট্রিবিউট নেবেন টার্গেট। এখানে যে দেখুন বিএস কোড আপনি সার্চ ব্ল্যাঙ্ক, এখন যদি এটা দেন, দেখুন একটা নিউ উইন্ডোতে গেল, আগের জিনিসও আছে সেটাও আছে। আচ্ছা, আর কি কি আছে অ্যাট্রিবিউটের প্রপার্টি, ব্ল্যাঙ্ক দিতে পারেন, প্যারেন্ট দিতে পারেন, টপ দিতে পারেন। প্যারেন্ট বলতে বোঝায় হচ্ছে যেই ওয়েবসাইটটা থেকে আপনি শুরু হয়েছেন, অর্থাৎ এটা হচ্ছে প্যারেন্ট। এখান থেকে অ্যাডমিশনে গিয়ে আন্ডার গ্রেডে গেলেন, ওটা পিডিএফ না, এখানে এখানে গেলেন, এখানে যদি থাকে, আপনি যদি এখানে কোনো লিঙ্ক চান, এই লিঙ্কে ক্লিক করলে প্যারেন্টে, দ্যাটস মিন আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে যাবে। প্যারেন্ট, এটা কিন্তু প্যারেন্ট, সেটা আমরা যখন ইউজ করবো প্যারেন্ট। তো আসলে এত কিছু না জানলেও হবে, আপনি জাস্ট খালি এটা, আপনার যদি নিউ একটা উইন্ডো লাগে তাহলে ব্ল্যাঙ্ক দিয়ে দিবেন, তাহলে আপনার একটা নিউ উইন্ডোতে হয়ে যাবে। আর কখন যদি আপনার যদি কোনো প্রজেক্ট আসে, আপনি জাস্ট খালি W3 স্কিল এখানে চলে আসবেন, আপনি জানেন হ্যাঁ এখানে গেলে আমি সমস্ত ইনফরমেশন চলে যাব, আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আপনি চলে আসবেন, আপনি ইনশাল্লাহ এখানে সলভ পেয়ে যাবেন। তো এই হচ্ছে লিঙ্ক ট্যাগ, যদি আপনি কোনো লিঙ্ক এখানে ইউজ করতে চান। তারপর যা আছে আমাদের HTML ইমেজ ট্যাগ, আপনি যাচ্ছেন একটা ইমেজ ইউজ করতে, তো সেটা কি হবে, আর কিছু না, এটা আর মিল আছে ইমেজ, আপনি জাস্ট লেখেন IMG, এন্টার দেন, আপনাকে ইমেজ ট্যাগটা দিয়ে দিছে। এখন একটা জিনিস দেখেন, এই ইমেজ ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। দেখেন প্রত্যেকটার এন্ডিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। এই ট্যাগেরও একটা স্টার্টিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। পি ট্যাগেরও একটা স্টার্টিং ট্যাগ ছিল, কিন্তু ইমেজ ট্যাগ কিন্তু একটা দিয়ে শুরু হয়েছে, একটা মধ্যে শেষ। অর্থাৎ ইমেজ ট্যাগ হচ্ছে এমন ট্যাগ যাকে আমরা বলি হচ্ছে সেলফ এন্ডিং ট্যাগ, এটা একটু মনে রাখবেন, বা সেলফ ক্লোজিং ট্যাগ, যাই বলেন সবই ঠিক। তো ইমেজ ট্যাগটা হচ্ছে একটা যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো ইমেজ ট্যাগে দেওয়ার সাথে সাথে আপনার দুইটা অ্যাট্রিবিউট দেখেন, কারণ স্পেস দিয়ে দুইটা লাইন আছে, দুইটা ওয়ার্ড এখানে চলে, দুইটা অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে সোর্স, আপনি যাচ্ছেন ইমেজটা কোথা থেকে চাচ্ছেন, সেই সোর্সটা দিবেন। অল্টার, অর্থাৎ অল্টার বলতে বোঝায় যে আমাদের অনেক সময় ব্রাউজারে বা নেট গুলোতে সমস্যা, কারণ ইমেজ লোড নিতে সমস্যা হয়, এটা তো আমরা দেখি ইমেজ লোড নেয় না। তো ইমেজ লোড না পর্যন্ত আপনার ব্রাউজার আপাতত একটা লেখা শো করেন যে ইমেজ লোড নেব, এই লেখাটা থাকুক, সেটা আমরা কিভাবে প্রকাশ করি, অল্টার ট্যাগের ভিতরে। তো এখানে অল্টার দিয়ে লিখে দিই যে দিস ইজ ইমেজ, দিস ইজ, দেখুন এই যে দিস ইজ ইমেজ, ইমেজ কিন্তু আসে না কেন, আমি এখনো কোনো ইমেজ নেই না, বা আপনারা এখানে ধরে নিতে পারেন ব্রাউজার এখনো বা আমাদের সার্ভার থেকে কোনো ইমেজ এখনো লোড নেয় নাই, তখন পর্যন্ত আপাতত এই লেখাটা থাকবে। যখন ইমেজটা লোড না কমপ্লিট হয়ে যাবে, তখন হবে কি এই লেখাটা চলে, ইমেজটা চলে আসবে। তো ইমেজের কি একটা সোর্স এখানে নিতে পারেন, আপনি গুগল থেকে সরাসরি ইমেজ একটা নিতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে একটা ইমেজ যদি নেই, গুগল ইমেজ বলতে গুগল ইমেজের লিঙ্কটা নেবেন আসলে আপনি, কপি ইমেজ লিঙ্ক, এটা একটু কপি করলেন, এখানে আপনি জাস্ট খালি পেস্ট করে দেন, একটা বিশাল বড় লিঙ্ক। এখন আপনার ডকুমেন্টে দেখুন এই লিঙ্কটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন কথা আছে
যে আমাদের সব সময় সবকিছু তার গুগলে থাকবে না, সবকিছু তার এরকম ইউআরএল আকারে থাকবে না। আমার ইমেজটা আমার মেশিনে থাকতে পারে, সেই ইমেজটা আমি কিভাবে নিব? তো এক কাজ করেন, এখানে আপনি একটা ফোল্ডার তৈরি করে নেন। এই যে ভিএস কোডের এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে নিউ ফাইল, না আপনি নিউ ফাইল না, আপনি একটা নিউ ফোল্ডার করেন। আচ্ছা আপনি আপাতত হ্যাঁ নিউ একটা ফোল্ডার করেন, নিউ ফোল্ডারের নাম দেন imag ইমেজ। এখানে একটা আপনি ইমেজ রাখেন। তো একটা ইমেজ আমি এখানে আপাতত নিয়ে নাই কপি করে, একটা ইমেজ। আপনার যে রুট ফোল্ডার আছে সেটা আমার ছিল ডি ড্রাইভের লেসন 1, এই ইমেজ দেখুন এখানে ক্রিয়েট হয়েছে, এখানে আমি রাখলাম। আচ্ছা আবার আমাদের ভিএস করে ফিরে যাই। আপনি যাচ্ছেন এই জিনিসটা, অর্থাৎ এই ফোল্ডারের ইমেজটা দেখুন এখানে, আপনার এই ফোল্ডারের ইমেজটা আপনি কিভাবে শো করবেন? আপনি আবার সেই একটা ইমেজ ট্যাগ নেন, ওটা থাকুক, যেটা গুগল থেকে আছে দুইটাই থাকুক। এখানে অল্টার হিসেবে আমরা নাম দিতে পারি আপনার হচ্ছে ফোল্ডার ইমেজ। তো এই যে এখন সোর্সটা দিতে হবে, সোর্সটা কোথায় আছে? আপনার ইমেজ ফোল্ডার আছে। তো আপনি লেখেন ইমেজ, দেখুন আপনার ভিএস কোড অটো সাজেস্ট করে দিতেছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখেন, মনে রাখার বিষয়, কখনো কখনো ভিএস কোড গরম হয়ে গেলে মানে উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেয়, সে আপনাকে সাজেশন দেবে না। অনেকক্ষণ ধরে কাজ করতেছেন বা অনেকক্ষণ ধরে স্ক্রিপ্ট লিখতেছেন, কোড করতেছেন, কাজ করে, তখন যদি আসলে কন্ট্রোল স্পেস, আমি আবারও বলতেছি কন্ট্রোল স্পেস দিলে আপনার সাজেশনগুলো চলে আসবে। দেখুন আমি জাস্ট খালি ইমেজ লিখলাম, মানে ফোল্ডারের নামটা লিখতে যাচ্ছি, চলে আসলো, এন্টার দেন, আপনাকে সে সাজেস্ট করতেছে যে AS013 এই ইমেজটা দেন। আমরা জানি যেহেতু একটা লাইভ সার্ভার আছে, অটো নিবে। এই একটা বিশাল বড় ইমেজ চলে আসছে, আমাদের ইমেজটা খুব বড় ছিল, সেই জন্য একটু বড় হয়ে গেছে ইমেজটা। আচ্ছা কাজ করি, আমি একটা ছোট ইমেজ নেই। আচ্ছা এটা আমি আরেকবার তাহলে আমাদের পার্টটা দেখাই দিতে হবে। আপনি যাচ্ছেন ইমেজ ফোল্ডারের এই ইমেজটা আনতে, এটা আচ্ছা হচ্ছে আমাদের এইখানটায়। আচ্ছা ইমেজ আমাদের সবই বড় বড়, যাই হোক আসলে আপনি কনসেপ্টটা তো বুঝতে পারছেন যে ইমেজ আসলে সবই বড় বড়, আমরা এখন ছোট ইমেজ নাই আমার কাছে, এই ইমেজগুলো আছে। তো বলতে পারেন ভাই যে এত বড় ইমেজ কিভাবে ছোট মোটো করবো এগুলা? তো হ্যাঁ ভাই, এগুলো তো আমরা শিখবো। কোথায় শিখবো? আমরা যখন সিএসএস যাব, ডিজাইনটা করবো তখন। আজকের পার্ট হচ্ছে আমাদের এইচটিএমএল, জাস্ট খালি ব্রাউজারে কন্টেন্ট গুলো আনা, মার্কআপ করা। ডিজাইনটা আমরা ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে শিখবো। তো এই ইমেজটা একটা বোঝা গেছে। তো ইমেজের পাথগুলো বুঝতে পারছেন আপনি কিভাবে পাথগুলো দিবেন। জাস্ট খালি ফোল্ডারের নাম দিবেন, ভিএস কোড আপনাকে কত সাজেশন করে দিবে কি করতে হবে না করতে হবে। আচ্ছা তারপর আমাদের নেক্সট কি ট্যাগটা আছে, ইমেজ ট্যাগও গেল। টেবিলটা হচ্ছে টাইম লাগবে, তো আজকে আমরা টেবিলটা দেখবো না। আজকে আমরা যা দেখবো সেটা হচ্ছে লিস্ট। আমরা অনেক সময় লিস্ট করি না, যে টপিক 1 টপিক 2, লিস্টটা কিভাবে। আচ্ছা আজকে অলরেডি আমাদের টাইম এক্সিকিউট হয়ে গেছে, তো এই ইমেজ পর্যন্তই থাক, লাস্ট আর একটা, হ্যাঁ ইমেজ পর্যন্তই থাক। তো আমাদের স্লাইডটা আরেকবার আমরা খেয়াল করি। দেখুন কিছু প্র্যাকটিস আমরা দিয়ে দিছি, প্র্যাকটিস 1 আমি বলেও দিতেছি। এটা একটা H1 ট্যাগ হবে, এটা কি ট্যাগ হবে আপনারা ধরে নেন। তারপর নিচে একটা আন্ডারলাইন হবে, হ্যাঁ নিচে একটা আন্ডারলাইন আপাতত বাদ দেন, যেহেতু এটা আমাদের শেখানো হয়নি আজকে। তারপর দেখেন কিছু লেখা আছে, আমরা লেখা দিতে পারি পি ট্যাগের ভিতরে, সেটা আমরা শিখে ফেলেছি। তারপর দেখুন এই যে নীল নীল যা আছে এগুলো কিন্তু কি ট্যাগ, একটা এ ট্যাগ, লিঙ্ক ট্যাগ। এগুলো আপনি একটা লিঙ্ক রাখবেন, এখানে লিঙ্কও দেওয়া আছে, আপনার কাজ খালি কি কপি পেস্ট করে এই জিনিসগুলো কাজগুলো করবেন। এই সিম্পল প্র্যাকটিস 1। প্র্যাকটিস 2, হ্যাঁ প্র্যাকটিস 2 তে এরকম একটা লিঙ্ক আছে, এখানেও লিঙ্কগুলো রাখবেন। প্র্যাকটিস 3 এটা আসলে আজকে এই পর্যন্ত আমাদের যাওয়া হয় নাই, সো প্র্যাকটিস 3টা আজকে বাদ, প্র্যাকটিস 3টা আমাদের হয় নাই আজকে, সেটা আমি ক্রস দিয়ে দেই।
not। তো আশা করি আমাদের ক্লাসে আমি আরেকবার রিভিউ দেই। আজকে আমি হেডিং ট্যাগ শিখাইলাম, প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে আনতে হয়, সবচেয়ে কথা হচ্ছে ভিএস কোডে কিভাবে শর্টকাটে কি করতে হয়। আপনি জাস্ট খালি এইচটিএমএল লিখলে ভিএস কোডটা আসে যাবে, আপনার সবকিছু আপনি ভিএস কোডে দিয়ে দিবে, টাইটেল দিবেন, হেডিং কি বডিতে কি রাখবেন, এই আর টাস্কগুলো যা আসলাম সব বুঝাই দিলাম। এরপর আমাদের লাস্ট যে প্রতিদিনের আমাদের যে একটা এক্সপিরিয়েন্স, যে ডেভেলপার এক্সপিরিয়েন্স একটা সামান্য সময় কিছু আলোচনা হবে। তো এখন আমার সাথে কেউ একটু ইন্টারাক্ট করে, কেউ আমার সাথে একটু কথা বলতে পারবেন এখন? হ্যালো, হ্যাঁ আচ্ছা, আপনি আমার সাথে একটু হেল্প করেন যাতে সবার একজন কথা বললেই হয়। আমি আমার, হ্যাঁ এখন যদি আমি আপনাকে বলি, আপনি আজকে একটা কোড লিখলেন, প্র্যাকটিস 1 এর কোডটাই লিখলেন, সেখানে প্র্যাকটিস 1টা কি ছিল, যে যে রাজলেসন একটা নাম একটা এই লেখা ছিল, এই সে আপনি লিখলেন, লেখা আমাকে দিলেন, আমি আপনাকে বললাম কি যে কে কথা বলতেছেন তার নামটা কি আপনি বলতে পারবেন? শাকিল। শাকিল। আচ্ছা শাকিল সাহেব, আপনি এখন শাকিল সাহেব আপনাকে সুবিধার জন্য এখন শাকিল সাহেব আছে আপনাদের সাথে স্টুডেন্টের মতো একটা আচরণ করবেন। শাকিল সাহেবকে যদি বলি, শাকিল সাহেবকে যদি বলি যে রাজলেসন তো রাখলেন ঠিক আছে, আমি এখানে চাচ্ছি আপনি H1 ট্যাগটা ইউজ করছেন, আমরা ট্যাগ শিখে ফেলেছি, আমি চাচ্ছি না H1 ট্যাগ না, আপনি এখানে H2 ট্যাগটা রাখেন। শাকিল সাহেব করলো কি, সবকিছু মুছে টুছে H2 ট্যাগ দিয়ে আমাকে দিল। তো আমাকে দেওয়ার পর যেহেতু আমি ক্লায়েন্ট, আমি যেহেতু আমার সবকিছু পছন্দ হবে না, আমি শাকিল সাহেব বললাম যে শাকিল সাহেব সমস্যা তো হয়েছে, যে আপনি আগেরটাই দেন আমাকে, আগেরটাই বলো। শাকিল সাহেব করলো কি, এই কোডটার উপর, যেই কোডে H1 লেখছিল না, সেই কোডটার উপর মডিফাই করে আমাকে দিয়েছে। কারণ কি, যা সেখানে একটা লেখা চেঞ্জ হয়েছে, আর তো কিছু চেঞ্জ হয় নাই, হয়েছে অন্য কিছু লেখা চেঞ্জ হয় নাই, তো এটা করে দিল। তো শাকিল সাহেব করলো কি, এটাই দিল, আমি বললাম আগেরটাই ভালো ছিল। এখন তো শাকিল সাহেব ওটা কোনো কপি পেস্ট রাখে নাই, কারণ সামান্য লেখা চেঞ্জ, শাকিল সাহেব জানতো না যে তার ক্লায়েন্ট এই কাজটা করবে, তো কি করবে, আবার আগের জিনিস খুঁজবে টুজবে, তো এই সেই। তো এটা কি একজন ডেভেলপারের জন্য খুবই হার্মফুল না, মানে একটা প্যারাদায়ক ব্যাপার না? দ্যাটস ওয়াই আমাদের যদি এমন এক সিস্টেম থাকতো যদি, যে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 3 তারিখ, 3 তারিখে যা লেখা লিখলাম সব এখানে আছে, 4 তারিখে লেখলাম সব ওখানে আছে, অটোমেটিক্যালি যদি সেভ হয়ে থাকতো, জিনিসটা আমাদের জন্য খুবই ভালো হইতো না? এমন যদি একটা সিস্টেম থাকতো। এমন সিস্টেমটা আমাদের জন্য রেখে দিছে গিট এবং গিটহাব। তো গিটহাব করে কি, আপনি যে কাজগুলো লেখেন আপনার ফাইল সিস্টেমের উপর, সে 24 ঘন্টা আপনি যখনই ইনস্টল করবেন তখন থেকে আপনি যদি বলে দেন গিটকে, আমি কিন্তু গিটহাব বলে নেই, গিটকে বলে দেন যে আমার এই ফাইল সিস্টেমের উপর একটা নজর রাখেন, সে আপনার প্রত্যেকটা কাজের উপর নজর রাখে দেয়। আপনি যদি একটা ডিলিট করেন, মডিফাই করেন, যা করেন সব আপনার নজর রাখে দেয়। আপনি যখন একটা সেভ করলেন সেটার উপর সে একটা নজর রাখে দেয়, কোনো জিনিস যদি ডিলিট করেন সেটার উপর সে নজর রেখে দেয়। তো এখন যদি শাকিল সাহেবের ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ 3 তারিখের কাজটাই দেন, ওটাই ভালো ছিল, তো শাকিল সাহেব করলো কি, 3 তারিখের অপশনে যাবে, কাজটা যাবে, দিয়ে দেবে। আবার যদি বলে যে না ওইটাই দেন যেটা আগে দিছিলেন, তো শাকিল সাহেব করবে কি, 4 তারিখের ক্লাসে যাবে, সেখানে যাবে, সেটা আমাকে দিয়ে দিবে। এই সমস্ত ট্র্যাকটা করে হচ্ছে গিট। তো আমার রিকোয়েস্ট হচ্ছে নেক্সট ক্লাসে যাওয়ার আগে আপনি গিটটা আপনার মেশিনে ইনস্টল দিবেন। কিভাবে ইনস্টল দিবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে, আদার্সে যাবেন, গিট ইনস্টল, এই একটা লিঙ্ক, একটা ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, যে 1 মিনিট পুরোটা দেখতে হবে না, এই ভিডিওর 1 মিনিটটা দেখলেই আপনি বুঝে যাবেন যে কিভাবে আপনার মেশিনে গিটটা ইনস্টল দিবেন। গিট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা প্রতিদিনই করতে থাকবো। আর হচ্ছে গিট হচ্ছে আপনার মেশিনে নজরদারি রাখে। এখন চাচ্ছেন যে আমার মেশিন তো সবসময় নষ্ট হয়ে যেতে পারে, আপনার মেশিন যে একটা চিরস্থায়ী মেশিন সেটা তো না, এটা যদি একটা কোনো ভার্চুয়াল ক্লাউডে থাকতো সবচেয়ে ভালো হইতো না? তো গিটের এই ক্লাউড ভার্সনটা হচ্ছে গিটহাব। তো এটা তার ইনস্টল না, এখানে আসলে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি নেক্সট ক্লাসে গিট ইনস্টল দিবেন এবং গিটহাবে আপনারা সবাই একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। যারা 2 সেমিস্টারটা পাস করেছেন তারা নেক্সট ক্লাসে আপনাদের একটা পাইথন কোর্স আছে, সেখানে আপনাদের ফার্স্ট ল্যাবেই আপনাদের গিটহাবের একটা অ্যাকাউন্ট খুলে যাবে, যাদের থাকবে না আর কি। তো আলটিমেটলি বলতে পারেন যে সেখানে একটা টাস্ক কি থাকবে যে গিটহাবের অ্যাকাউন্ট খোলা। তো শুরু থেকে যদি আপনি গিটহাবের একটা যদি সম্পর্কে জানেন এবং অ্যাকাউন্ট থাকে এবং গিটহাব ইউজ করতে পারেন, আপনি শিওর থাকেন আপনি গিট এবং গিটহাবের প্রেমে পড়ে যাবেন। সো দুইটা, প্রথম টাস্ক হচ্ছে টাস্ক 1 এবং টাস্ক 2 করবেন।
টাচ 3 নাই, এবং হচ্ছে গিট আপনার মেশিন ইনস্টল দিয়ে রাখবেন, গিট হাবে একটা অ্যাকাউন্ট করে রাখবেন। অ্যাকাউন্ট খোলাতে আমার কাছে না, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের লেসন 1। তো টাস্কগুলো সবাই কমপ্লিট করবেন, এবং হচ্ছে আস্তে আস্তে আর কিছুদিন পরই আপনার টাস্কগুলো দেখবো। হয়তো এখন আমি বলবো যে আপনারা ক্লাসরুমে আপলোড দেন, কিন্তু নেক্সট থেকে আমরা যখন গিটহাব শিখে ফেলবো 1-1.5 উইক পর, আমি আপনাদের গিটহাব থেকে আপনার কাজগুলো দেখবো আসলে। সো চেষ্টা করে যত দ্রুত পারেন টাস্ক করার সাথে সাথে গিট এবং গিটহাবে ইউজটা করবেন, সবকিছু আপনার এই স্লাইডে আছে। তো এই ছিল আজকে আমাদের ট্রেনিং।